কলেজের গার্লস হোস্টেলের কিছু মেয়েরা হঠাৎ করে পতিতার ধান্দায় জড়িয়ে পড়ে। কিন্তু অবাক করা বিষয় হলো, যারাই এই ধান্দায় জড়িয়ে পড়েছিল কিছুদিন পরই তার আত্মহত্যার পথ বেছে নেয়। পুলিশ এই তদন্ত করে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু একজন প্রাইভেট তদন্তকারীর ভাইয়ের মেয়ের সঙ্গে ঠিক এমনটাই ঘটে। এর জন্য সে একাই তদন্ত করতে শুরু করে যে আসলে হচ্ছেটা কি। আর এক পর্যায়ে সে যা জানতে পারে তার রীতিমতো চোখ কপালে ওঠার মতো। মুভির শুরুতেই আমরা রবি নামের একজন কলেজ শিক্ষককে দেখতে পাই, যে তার কলেজের একটি মেয়েকে ব্ল্যাকমেল করে জঙ্গলের মধ্যে একটা ঘরে নিয়ে আসে। যদিও মেয়েটা এইসব করতে একদমই রাজি হচ্ছিল না, কিন্তু দেখে বোঝাই যাচ্ছে রবির কাছে ব্ল্যাকমেলের শিকার হয়েছে। যখনই সে মেয়েটির সঙ্গে খারাপ কিছু করতেই যাবে, ঠিক তখনই দরজায় এসে কেউ নক করে। রবি তখন যায় চেক করার জন্য আসলে কে আসলো। আর তখনই আমরা এই লোকটিকে দেখতে পাই। রবি তাকে জিজ্ঞাসা করে, কে তুই আর কি চাস এখানে? লোকটি জবাব দেয় তার নাম ভীম দাসু, আর বলে সে পাশের গ্রাম থেকে এসেছে। এটা শুনে রবি একটু রেগে যায় আর তার উপরে অ্যাটাক করে। কিন্তু রবির অ্যাটাকের তুলনায় ভীম ছিল প্রচণ্ড শক্তিশালী, যার কারণে সে উল্টো রবিকে প্রচণ্ড মারধর করতে শুরু করে। মারতে মারতে তার অবস্থা খুবই খারাপ করে ফেলে এবং এক পর্যায়ে রবির একটা পা থেকে অন্য পা আলাদা করে ফেলে। এরপর সিন পরিবর্তন হয়ে দেখা যায় ভীম একটা মন্দিরে বসে পূজা করছিল। আসলে সে বিভিন্ন মন্দিরে গিয়ে পূজা পার্বণ করে বেড়ায়। মন্দিরে তার থাকা খাওয়া, মন্দিরেই তার ঘুম। এরপর সিন পরিবর্তন হয় অন্য একটা শহরকে দেখানো হয়। এখানে আমরা আফজাল নামের একটা লোককে দেখতে পাই। আসলে এই আফজাল হল একজন ইউটিউবার। বিভিন্ন ক্রাইম নিয়ে সে ইউটিউবে ভিডিও বানায়। তার থেকে বড় পরিচয় হচ্ছে সে আগে মিলিটারিতে ছিল, বর্তমানে সে রিটায়ার্ডে আছে। আর এইখানে তার আসার কারণ হচ্ছে এখানে একটা খুন হয়েছে, যার তদন্ত করছে এই পুলিশ অফিসার, যার নাম সুয়েতা। সুয়েতা তাকে বলে এই কেসটা পুরোপুরি সলভ হয়ে গিয়েছে, কিন্তু ভিকটিমকে যে গুলিটা দিয়ে মারা হয়েছিল সেই গুলিটা তারা খুঁজে পাচ্ছে না। তখন আফজাল এখানে সবকিছু ভালোভাবে নোটিশ করে আর খুবই বুদ্ধিমানের সাথে ওই কেসটা সমাধান করে দেয়। অর্থাৎ বুলেটটা খুঁজে পায়, যেটা দরজার তালার মধ্যে ঢুকেছিল। এখান থেকে সিন পরিবর্তন হয়ে আবার মন্দিরে ভীমের উপরে চলে আসে। তারা এখানে সবাই পূজা করছিল। এরপর একজন মহিলা একজন পুরোহিতকে বলে, আপনি আমার বাসায় একবেলা খাবেন। এটা দেখে ভীম ওই মহিলাটিকে বলে, আপনি চাইলে আমাকেও দাওয়াত দিতে পারতেন, আমি ওনার থেকে বেশি অসহায়। মহিলাটি তখন বলে, অবশ্যই পরে অমাবস্যায় আপনাকে দাওয়াত দিব। এরপর সিন পরিবর্তন হয়ে আবারও আফজালকে দেখা যায়। একটু আগেই সে যেই কেসটা সমাধান করেছে সেই কেসটার উপরেই ইউটিউবের জন্য একটা ভিডিও বানাচ্ছে। এমন পর্যায়ে তার অ্যাসিস্ট্যান্ট গুনার কাছে একটা কল আসে। কলটা করেছিল আফজালের ভাই। যেহেতু আফজালের ফোন বন্ধ, তাই গুনার কাছে কল করেছে। আর এখানে তারা জানতে পারে আফজালের ভাইয়ের মেয়ে রামিয়া সে নাকি আত্মহত্যা করে নিয়েছে। এটা শুনে আফজাল দৌড়ে তার ভাইয়ের বাসায় চলে যায়। আসলে আফজাল তার ভাইয়ের মেয়েকে নিজের মেয়ের মতোই জানত। আসলে আগামী মাসে তার বিয়ে হওয়ার কথা ছিল, তাই সবাই ধারণা করে নিয়েছিল পাত্র হয়তো তার পছন্দ হয়নি, যার কারণে এই অবস্থা করে নিয়েছে। তখন পুলিশ এসে সবার কাছে জিজ্ঞাসাবাদ করে আর শিওর হয়ে যায় যে এটা একটা আত্মহত্যাই ছিল। এখান থেকে সিন পরিবর্তন হয়ে অন্য একটা অনুষ্ঠানকে দেখানো হয়, যেখানে অনেক বড় বড় নেতা মন্ত্রীরা বসেছিল। তাদের মধ্যে একজন হচ্ছে নাগার্জুন নামের এই লোকটি, অর্থাৎ যাকে সম্মাননা দেওয়া হচ্ছে। নাগার্জুন মেয়েদের সম্মান নিয়ে খুব বড়সড় একটা ভাষণ দেয়, যা দেখে বোঝা যায় নাগার্জুন মহিলাদের ব্যাপারে খুবই সম্মান করে। কিন্তু ওইখানেই আমরা ভীমকে দেখতে পাই, যে কিনা কেউ একজনের সঙ্গে দেখা করে। ভীম যে লোকটার সঙ্গে দেখা করে তার নাম হচ্ছে রাজাপ্পান। ভীম রাজাপ্পানকে বলে, আমি তোমাকে 6 মাস ধরে বলেছিলাম ভাই, আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও, টাকা না দিলেও চলবে, শুধুমাত্র থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেই হবে। রাজাপ্পান তখন বলে, বস যদি ফ্রি হয় তাহলে দেখি তার সঙ্গে কথা বলে তোমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি কিনা। তুমি কয়েকদিন পর পর এসে আমার সঙ্গে দেখা করিও, দেখি বসকে বলে রাখবো। এরপর সে সেখান থেকে চলে যায়। আর রাজাপ্পানের বস হচ্ছে নাগার্জুন। এখান থেকে সিন পরিবর্তন হয়ে আবারও আফজালের উপরে আসে। আফজালের সঙ্গে তার ভাই দেখা করতে এসেছে। তখন আফজালের ভাই তাকে বলে, এটা হচ্ছে রামিয়ার ফোন, কেন জানি না এটা ওপেন হচ্ছে না, তুমি পারলে একটু ঠিক করে দিও। আফজাল তাকে বলে, ঠিক আছে আমি চেষ্টা করব। এই বলে সে তার ভাইকে সান্ত্বনা দিয়ে পাঠিয়ে দেয়। এরপর রাতে দেখা যায় আফজাল ফোনটা ঠিক করে দেখছিল। তখন গুনা এসে বলে, আমরা ব্যাকআপ রেজিস্টারের সাহায্যে ফোনের হোয়াটসঅ্যাপ মেসেজগুলো দেখতে পারি, হয়তো এখান থেকে কোনো ক্লু পাওয়া যাবে। এরপর তারা সেটাই করে, কিন্তু ওখান থেকে কি পেয়েছে না পেয়েছে সেটা আমাদেরকে দেখানো হয় না। এরপর সিন পরিবর্তন হয়ে যায় এই মেয়েটার উপরে। মেয়েটির নাম শান্তা পাল। মেয়েটির পিছনে ভীম ঘোরাঘুরি করছিল। শান্তা যখন বিষয়টা নোটিশ করে তখন সে ভীমকে অনেক বকাঝকা করতে শুরু করে। রীতিমতো সেখানে একটা গন্ডগোল লেগে যায়। লোকজন এসে তাদেরকে আটকায় আর তাদের দুইজনকে দুই দিকে পাঠিয়ে দেয়। আসলে সিনগুলো কিছুক্ষণ এইখানে আবার কিছুক্ষণ ওইখানে, তাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে পুরো মুভিটা বুঝতে সুবিধা হবে। এরপর আমাদেরকে আফজালকে দেখানো হয়। এইখানে আফজাল একজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছিল। সে বলে, স্যার আমি রামিয়ার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ মেসেজগুলো চেক করেছিলাম আর সেখান থেকে আমি একটা ভয়েস মেসেজ পেয়েছি। মেসেজটিতে কেউ একজন বলছিল
বলেছিল, রামিয়া তোমার বিয়ের পরও এই কাজটা কিন্তু তোমাকে করতেই হবে। যদি এই কাজটা না করো তাহলে তোমার যে ভিডিওগুলো আছে সেগুলো আমি ভাইরাল করে দেব। যাও গিয়ে কাস্টমারের সঙ্গে ডিল করো। এতটুকুতেই তারা বুঝে যায় রামিয়া প্রস্টিটিউশনের ধান্দায় জড়িয়ে পড়েছিল। লোকটা আসলে রামিয়াকে ফোর্স করছিল। তখন আফজাল পুলিশকে বলে, স্যার আপনি আমাকে বহুদিন ধরেই চেনেন, আমি আপনার সাহায্য নিয়ে কেসটাকে প্রাইভেটলি তদন্ত করতে চাই। অফিসার বলে, ঠিক আছে, আমি সুয়েতাকে বলে দেব, সে তোমাকে এই কেসে হেল্প করবে। আর একটা কথা খুব ভালো মতো মাথায় রাখবে, এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা বিষয়, তাই খুব সাবধানে কাজটা করবে। আফজাল তাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর তারা দুজনে লেনশন নামের একটা লোকের সঙ্গে দেখা করতে যায়। এটাই হচ্ছে লেনশন, কারণ আত্মহত্যার আগে সে রামিয়াকে বুক করেছিল। প্রথমে তারা তার কাছ থেকে রামিয়ার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সে রাজি হচ্ছিল না। তাই তাকে হুমকি দেয় যে তুমি যদি ভালোভাবে না বলো তাহলে তোমার ওয়াইফের কাছে সবকিছু বলে দেব। তখন লেনশন ভয়ে ভয়ে সবকিছু বলতে শুরু করে। সে বলে সে একটা ডেটিং অ্যাপে লগ ইন করেছিল, আর তখনই আননোন একটা নম্বর থেকে তার হোয়াটসঅ্যাপে অনেকগুলো ফটো আসতে শুরু করে। সাথে এটাও বলে এদের মধ্যে তুমি যাকে চাও তাকে নিতে পারো, আর প্রতি ঘন্টা 3000 করে টাকা দিতে হবে। তখন লেনশন রামিয়াকে চুজ করে, কিন্তু ওপার থেকে জানানো হয় রামিয়া নাকি বিজি আছে, তাই সে অন্য কাউকে চুজ করেছিল। এরপর থেকে তার আর রামিয়ার সঙ্গে কোনো যোগাযোগই হয়নি। আফজাল তাকে বলে তুই ওই লোকটাকে আবারও কল করবি আর বলবি তোর এক বন্ধুর মেয়ের প্রয়োজন, কিন্তু মেয়েটা সে নিজে গিয়ে চুজ করবে। তো লেনশন তার কথা মতো সেটাই করে। ঠিক এইখানে সিনটা পরিবর্তন হয়ে আবারও ভীমকে দেখানো হয়। সিন পরিবর্তন হয়ে কোথা থেকে কোথায় আসে সেটা খুব ভালো মতো নোটিশ করবেন। ভীম তখন রাজাপানের কাছে আসে। আসলে তাকে বলা হয়েছিল কিছুদিন পরপর যেন সে হাজির হয়। তখন রাজাপান লোকটিকে বলে, ভীম তুমি ঠিক টাইমে এসেছ, আমার এখানে বেশ কিছু কাজ আছে, আর কাজগুলো তুমি শুরু করো, আমি আমার বসকে তোমার ব্যাপারে সুপারিশ করব। এই বলে সে সেখান থেকে বাজারে চলে যায়। সে সবকিছু পরিষ্কার করতে শুরু করে। খেয়াল করে ওই লোকটির মেয়ের সঙ্গে কারো মোবাইলে কথা হচ্ছিল। কথাবার্তাগুলো শুনে মনে হচ্ছিল কেউ একজন তার মেয়েকে ব্ল্যাকমেল করছিল। ঠিক তখনই রাজাপান সেখানে চলে আসে, আর ভীম দৌড়ে গিয়ে তাকে সবকিছু সুন্দর করে বুঝিয়ে বলে। সে বলে, আমার মনে হচ্ছে কেউ আপনার মেয়েকে ব্ল্যাকমেল করে হুমকি দিচ্ছে, বিষয়টা তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করলে ভালো হয়। এই কথা শুনে রাজাপান মেয়ের কাছে গিয়ে অনেক বকাঝকা করে আর বলে, মোবাইলে কি কথাবার্তা হচ্ছে? ভীম তখন বলে, স্যার একটু শান্ত হন, রাগারাগি করলে তেমন কিছুই হবে না। তখন ভীম মেয়েটিকে বলে, মা যদি কোনো সমস্যা থাকে সেটা তুমি বাবা মাকে বলতে পারো, বাইরের লোকদের সঙ্গে বললে তেমন কোনো সমস্যার সমাধান হবে না, বরঞ্চ তারা আরো সমস্যা বাড়িয়ে দেবে। ভীম এভাবে বোঝানোর ফলে মেয়েটি তাদেরকে সবকিছু খুলে বলতে শুরু করে। মেয়েটি বলে যেই অফিসে তারা কাজ করে সেখানকার অফিসে সেলফোন ব্যবহার করা নিষেধ, তাই মাঝে মধ্যে তারা অফিসের কম্পিউটার ব্যবহার করে ফ্রেন্ডের সঙ্গে কথা বলে আর হোয়াটসঅ্যাপে চ্যাট করত। কিন্তু তারা জানতো না তাদের কম্পিউটারগুলো অফিসের একজন অ্যাক্সেস করে নিয়েছিল। অর্থাৎ তারা যতই পার্সোনাল কথা বলুক না কেন সেই লোকটা সবই জেনে যেত। একদিন মেয়েটি তার এক বন্ধুর সঙ্গে খুবই পার্সোনাল কথাবার্তা বলছিল, যেগুলো সবকিছু ওই লোকটা স্ক্রিন রেকর্ড করে রেখেছিল, আর এখন সেগুলো দিয়ে সে তাকে ব্ল্যাকমেল করছে। এইসব কথা শুনে তার বাবা তো পুরোই রেগে যায়। ভীম তাকে কোনো মতে ঠান্ডা করে আর বলে, এইসব বিষয় নিয়ে রাগারাগি করলে কোনো সমাধান হবে না, আমাদের ওই ছেলেটাকে খুঁজে বের করতেই হবে, এখান থেকে চলুন আর আমি যেটা বলি সেটা শোনেন। এই বলে ভীম তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে সিন পরিবর্তন হয়ে আফজালের উপরে চলে আসে। লেনশনের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আফজালেরা গিয়েছিল ওই দালালটাকে ধরার জন্য। আফজাল তার অ্যাসিস্ট্যান্টকে কাস্টমার সাজিয়ে ভেতরে পাঠায়। এরপর গুনা ভেতরে যায়। মূলত এটা একটা লেডিস কাপড়ের দোকান ছিল, মানে উপরে কাপড়ের দোকান আর ভেতরে 2 নম্বরই ধান্দা। এই লোকটাই এখানকার দালাল, আর তার নাম হচ্ছে কুল। গুনা কুলকে গিয়ে বলে সে লেনশনের বন্ধু, মেয়ে বুকিং নিয়ে কথা হয়েছিল সেজন্য এসেছে। এটা শুনে কুল গুনাকে নিয়ে দোকানের ভেতরে চলে যায়। সেখানে 6 থেকে 7 জনের মতো মেয়ে ছিল। তখন কুল গুনাকে এদের মধ্যে একজনকে বেছে নিতে বলে। তখন গুনাও তাদের মধ্য থেকে একজনকে বাছাই করে আর তাকে অন্য একটা রুমে নিয়ে যাওয়া হয়। এই সবকিছু গুনা ভিডিও করছিল যাতে প্রমাণ সহ ওরা তাদেরকে হাতে নাতে ধরতে পারে। এরপর সিন পরিবর্তন হলে দেখা যায় রাজাপানের মেয়েকে যেই ছেলেটা অফিসে বসে উত্ত্যক্ত করেছিল সেই ছেলেটাকে তার একটা জায়গায় নিয়ে আসে আর তাকে মারধর করে সবকিছু তার ফোন থেকে ডিলিট করে দেয়। ভীমের জন্য রাজাপানের মেয়ের সম্মান বেঁচে যায়। ভীম যদি না থাকতো তাহলে আজ তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যেত। সেজন্য রাজাপান ভীমকে অনেক ধন্যবাদ জানায় আর সে ভীমকে বলে তুমি চিন্তা করো না, কয়েকদিনের মধ্যে তোমার চাকরিটা হয়ে যাবে। এর পরবর্তী সিনে পুলিশ স্টেশনে আফজালকে দেখানো হয়। একটু আগেই তারা দালালদেরকে ধরেছিল। পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করছিল তখন সেই মেয়েরা জানায় এদের সবারই পারিবারিক সমস্যা ছিল আর তারা স্বেচ্ছায় এই কাজগুলো করেছে। আফজাল ওই মেয়েগুলোকে পাঠিয়ে দিয়ে সেই দালালকে জিজ্ঞাসাবাদ করে। আফজাল এক মেয়ের ফটো দেখে তাকে জিজ্ঞাসা করে এই মেয়েকে সে দেখেছে কিনা। এখন কুল বলে হ্যাঁ আমি ওকে চিনি, আর ওর নাম তো হলো রামিয়া।
কিছুদিন আগে মারা গিয়েছে। এরপর আফজাল কুলকে সেই ভয়েস মেসেজটা শোনায়, যেই ভয়েস মেসেজের মাধ্যমে রামিয়াকে ভয় দেখানো হয়েছিল। আফজাল কুলকে বলে, আমি জানি এই ভয়েসটা তোমার না, কিন্তু তুমি আমাকে সত্যি করে বলো এই ভয়েসটা কার। তখন কুল বলে, স্যার আমি সত্যি বলছি, এটা আমি জানি না। ভালো করেই জানতাম রামিয়াকে এই ধান্দায় আনলে কোনো না কোনো ঝামেলা হবে, তাই তাকে আমি আনিনি। রামিয়াকে এই ধান্দা এনেছিল রানী। আফজাল তখন বলে, আমি রানীর সঙ্গে দেখা করতে চাই। কুল তখন আর কোনো উপায় না পেয়ে সে আফজালের কথা মেনে নেয়। এরপর আমাদেরকে ভীমকে দেখানো হয়। ভীম একটা বাড়ির সামনে এসে কারোর জন্য অপেক্ষা করছিল। একটু পরে আমরা দেখি যে সে অন্য কারোর জন্য অপেক্ষা করছিল না। বাজারে যে মেয়েটির সঙ্গে তার ঝামেলা হয়েছিল সে তার সঙ্গে দেখা করতে এসেছে। শান্তা ভীমকে দেখে বলে, তুমি এখানে কেন? আমার পিছু পিছু এখানে চলে এসেছ? আমার পিছু করলে কিন্তু তোমার সমস্যা বড় হবে। ভীম বলে, বাজারে যা হয়েছে তার জন্য আমি খুবই দুঃখিত। আসলে আমি মেয়েদের সাথে এর আগে কখনো কথা বলিনি। বিয়ে করে বউয়ের সঙ্গে সময় কাটানো আমার খুবই ইচ্ছা, কিন্তু বয়স বেশি হওয়ার কারণে কেউ আমাকে মেয়ে দিচ্ছে না। এর জন্য আমি তোমার কাছে এসেছি। কয়েক ঘন্টার জন্য আমাকে একটা মেয়ে ঠিক করে দাও। এই কথা শুনে শান্তা অনেক রেগে যায় আর বলে, তোর কি মনে হয় আমি এখানে মেয়ে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছি? যা এখান থেকে চলে যা, না হলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। ভীম বলে, এত নাটক করার কি দরকার? আমি জানি তুমি কি ব্যবসা করো। যত টাকা চাও আমি দেব, প্লিজ আমাকে একটা ব্যবস্থা করে দাও। তখন শান্তা ভীমকে অনেক বকাঝকা করে সেখান থেকে তাড়িয়ে দেয়। রাতে ভীম মন খারাপ করে এক জায়গায় বসেছিল। তখন তার কাছে সেই দিনে সেই মহিলাটি আসে। সেই মহিলাটি এসে ভীমকে রাতের খাবার খাওয়ার জন্য দাওয়াত দেয়। এরপর দেখা যায় আফজাল রানী নামে সেই মেয়েটির সঙ্গে দেখা করতে গেছে। আফজাল রামিয়ার বিষয়ে তার কাছে জিজ্ঞাসাবাদ করে, রামিয়া কিভাবে এই ধান্দায় জড়ালো আর এর পেছনে কে কে আছে, এসব বিষয় নিয়ে রানীর কাছে জিজ্ঞাসাবাদ করে। রানী বলে, রামিয়া আর আমার মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল। প্রায় 1 বছর ধরে আমরা একে অপরকে চিনি। রামিয়ার এসবের পিছনে কে কে ছিল সবকিছু বলতে শুরু করে। এরপর আমাদেরকে কিছু মাসের আগের দৃশ্য দেখানো হয়। রামিয়ার কলেজের পাশে একটা ফটোকপির দোকান ছিল। রামিয়া যখন কলেজে লেখাপড়া করত তখন প্রায় সময় ফাইলপত্র ফটোকপি করার জন্য রামিয়া ওই দোকানে যেত। সেই দোকানে রামেশ নামের একটি ছেলের সঙ্গে রামিয়ার অল্প দিনের মধ্যেই খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। এমনকি ধীরে ধীরে তাদের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়ে যায়। রামিয়া ছেলেটিকে মন থেকে ভালোবাসলেও ছেলেটা তাকে মন থেকে ভালোবাসে না। একদিন রামেশ রামিয়াকে বলে, এই অল্প স্যালারি দিয়ে আমি আর পারছি না। আমাদের দুজনের বড় একটা স্বপ্ন আছে যে আমরা বিয়ে করব, একসাথে সংসার করব, তাই আমাদেরকে সেটেল হতে হবে, আর এতে আমাকে একমাত্র তুমি সাহায্য করতে পারবে। রামিয়া তখন বলে, পাগল নাকি, এতগুলো টাকা আমি কোথায় পাবো? তখন রামেশ বলে, আমার কাছে একটা আইডিয়া আছে, দয়া করে তুমি আমাকে খারাপ মনে করো না। এটা আমি আমাদের দুজনের জন্যই বলছি। দেখো, কালকে তুমি আমার সঙ্গে যখন ভিডিও কলে কথা বলছিলে ওই রকমের জাস্ট একটু কাপড় সরিয়ে অন্যদের সাথেও কথা বলবে, তোমার চেহারাটাও ঢাকা থাকবে। প্লিজ তুমি এতে না বলবে না। আমরা দুজনে অনেক টাকা ইনকাম করতে পারবো, সুখে শান্তিতে সংসার করতে পারবো। তখন এসব কথা শুনে রামিয়া না করে দেয়, কিন্তু রমেশ তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে শুরু করে। এজন্য রামিয়া রাজি হয়ে যায়। এভাবে ধীরে ধীরে রামিয়া অন্ধকার জগতের মধ্যে ফেসে যায়। এই নেটওয়ার্কটা মূলত যারা চালায় তারা খুবই চালাকি করে টার্গেটের সব পার্সোনাল ইনফরমেশনগুলো কালেক্ট করে, পরবর্তীতে তারা সেগুলো দেখে ব্ল্যাকমেল করে। রামিয়া মূলত এইসবের শিকার হয়েছে। এরপর আফজাল রানীকে সেই ভয়েস মেসেজটা শোনায়। তখন রানী বলে, এটা তো কুরুবিলার ভয়েস। এইসব ধান্দায় কুরুবিলা হলো সবথেকে ভয়ঙ্কর এক দালাল। অনেক বড় বড় লোকের সঙ্গে তার হাত রয়েছে, কিন্তু আমার সঙ্গে তার সরাসরি কখনো দেখা হয়নি, শুধু হোয়াটসঅ্যাপে কাস্টমারের ডিটেলস দিত। আফজাল তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি তো বলেছিলে এই ধান্দা করার জন্য মাসে মাসে তোমাদেরকে টাকা দিতে হয়, এই মাসে কি টাকা দিয়েছো নাকি? লোকটি তখন বলে, না স্যার, এখনো 4 দিন বাকি আছে। তখন আফজালের মাথায় একটা কঠিন প্ল্যান আসে। প্ল্যানটা কি সেটা একটু পরেই জানতে পারবেন। চেন চলে যায় আবারও ভীমের উপরে। মন্দিরে সেই লোকটা তাকে দাওয়া দিয়ে বাসায় নিয়ে এসেছিল খাবার খাওয়ানোর জন্য। তখন বাসায় বসে খাবার খাচ্ছিল। একটু পরে মহিলাটার স্বামী বাসায় এসে উপস্থিত হয়। এই লোকটাকে দেখে বোঝাই যাচ্ছিল সে হয়তো কোনো জায়গায় দারোয়ানের চাকরি করে। বাসায় এসে সে তার ওয়াইফকে এবং ভীমকে খুব বকাঝকা করে, কিন্তু এতে ভীম তেমন কিছু মনে করে না। তখন দারোয়ান ভীমকে জিজ্ঞাসা করে, তুমি কোথা থেকে এসেছ? ভীম উত্তর দেয়, কাটালুরু থেকে। কাটালুরু গ্রামের নামটা শোনার সঙ্গে সঙ্গে তার চেহারাটার এক্সপ্রেশন পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। সেই সঙ্গে তার গলায় থাকা একটা চেনের দিকে লক্ষ্য করে। এতক্ষণে ভীম তার খাওয়া দাওয়া শেষ করে ফেলেছিল। এরপর সে ধীরে ধীরে গিয়ে দরজাটা বন্ধ করে দারোয়ানকে মারতে শুরু করে। এক পর্যায়ে তাকে মেরে ফেলে। এরপর দারোয়ানের গলায় থাকা সেই চেনটা নিয়ে সেখান থেকে চলে যায়। সেন চলে যায় আফজাল এবং কুলু নামের সেই দালালটির উপরে, যারা কিনা প্ল্যান করে অন্য দালালকে ধরার জন্য এখানে এসেছে, কিন্তু তাকে ধরার জন্য তার পর্যাপ্ত পরিমাণ প্রমাণ দরকার, যে কারণে তারা পিছু করতে করতে লোকটির
অফিস পর্যন্ত চলে যায়। আফজাল তার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে ওই লোকটির অফিসের ওয়াইফাই তার কেটে দেয়, যাতে করে পরবর্তীতে ওয়াইফাই ঠিক করার বাহানায় তারা ওই রুমে প্রবেশ করতে পারে। যেমন প্ল্যানিং তেমন কাজ। একটু পরে তারা ইন্টারনেট ঠিক করতে এসেছে বলে সেখানে ঢুকে পড়ে। এরপর আফজাল চালাকি করে নেটওয়ার্ক চেক করবে বলে একদম মেইন কম্পিউটারের সামনে গিয়ে বসে পড়ে। কম্পিউটার চেক করার পর আফজাল দেখতে পায় এখানে অনেকগুলো মেয়ের প্রাইভেট ভিডিওর কালেকশন ছিল। আফজাল প্রমাণের জন্য কম্পিউটারের হার্ড ডিস্ক খুলে নিয়ে নেয়, কিন্তু এখানে তারা সবাই আফজালকে হাতে নাতে ধরে ফেলে। এখানে শুরু হয়ে যায় তাদের লোকদের মধ্যে অসাধারণ একটা মারামারি। এরপর আফজাল তাদেরকে মেরে সেখান থেকে হার্ড ডিস্ক নিয়ে চলে যায়। এরপর আমরা আবারও ভীমকে দেখতে পাই। সে শান্তা নামের ওই মহিলাটির সঙ্গে দেখা করতে এসেছে। এখানে আমরা শান্তাকে একটা গার্লস হোস্টেলে দেখতে পাই, আর শান্তা ভীমকে দেখে আবারও রাগারাগি শুরু করে দেয়। ভীম তখন অনেকগুলো টাকা বের করে শান্তার হাতে দেয় আর বলে, আর নাটক করতে হবে না, তোমাকে অনেক করে বলছি, একটা ঠিক করে দিলেই তো হয়। টাকা দেখে শান্তা তার কথায় রাজি হয়ে যায়, বলে ঠিক আছে, কাল সকালে আমার বাসায় চলে এসো, আমি সেখানে ব্যবস্থা করে রাখবো। পরদিন সকালে ভীম তার বাড়িতে চলে যায়, আর শান্তা হোটেল থেকে একটা মেয়েকে তার বাড়িতে নিয়ে আসে। এরপর তাদেরকে একা ছেড়ে দিয়ে শান্তা একটু বাইরে যায়। কিছুক্ষণ পর দেখা যায় মেয়েটি এসে শান্তাকে বলে, ম্যাডাম, এই লোকটির ডিমান্ড একেবারে আজব, আপনি গিয়ে কথা বলুন। এরপর শান্তা গিয়ে তাকে বলে, কি হয়েছে, সমস্যা কি? ভীম তখন বলে, কি আর হবে, যেমনটা বলছে সে আমার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না। এরপর ভীম তার দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, মেয়েটাকে পাঠিয়ে দাও আর তুমি থেকো। যেহেতু শান্তা তার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে নিয়েছে, তাই সে রাজি হয়ে যায়। একটু পরে দেখা যায় সে অনেক হ্যান্ডসাম হয়ে বাইরে বের হচ্ছে, আর মেয়েটাকে এসে বলে, দেখো, এইসব ধান্দায় তুমি নিজেকে জড়িও না, যাও এখন বাসায় চলে যাও, ম্যাডামকে আমি দেখে নেব। এই বলে ভীম মেয়েটাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর সে হাতে একটা ছুরি নিয়ে আবার বাসায় প্রবেশ করে। এইখানে আমরা দেখতে পাই ভীম শান্তাকে সিলিংয়ের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে রেখেছে। শান্তা তাকে বলে, কে তুমি, আর তুমি কেন আমার উপর এমন টর্চার করছো? এরপরে ভীম তাকে বলে, যেমন কর্ম তেমন ফল তো পাবেই। এরপর তাকে জায়গায় মেরে ফেলে। এখান থেকে সিন চলে যায় আফজালের উপরে। আফজালকে তার এক সিনিয়র পুলিশ অফিসার বলছে ওই হার্ড ডিস্কটা তাকে দিয়ে দেওয়ার জন্য। আফজাল বলে, এখন না স্যার, আগে আপনি এদের বিরুদ্ধে একটা এফআইআর দায়ের করেন। পুলিশটি বলে, কোনো প্রমাণ ছাড়া কিভাবে এফআইআর দায়ের করব? তুমি এক কাজ করো, রামিয়ার বাবা মাকে বলে দেখো, তারা যদি একটা এফআইআর করতে রাজি হয় তাহলে আমি ব্যবস্থা করতে পারবো। পরদিন আফজাল তার ভাইয়ের কাছে চলে যায়। না চাইতেও তাকে এখানে বলতে হয় রামিয়া কোন ধরনের কাজের সঙ্গে জড়িয়ে পড়েছিল, আর এটাই ছিল মূলত আত্মহত্যার কারণ। এইটা শোনার পর তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আফজাল তখন তাদেরকে অনেক বুঝায় আর বলে, আপনারা যদি থানায় গিয়ে একটা এফআইআর লেখাতেন তাহলে খুবই ভালো হতো, আর এই কেসটা খুব সহজে সমাধান হয়ে যেত। আফজালের ভাই তখন রাজি হয়ে যায়, কিন্তু ভাবি তখন না করে দেয়, কারণ সব জায়গায় জানাজানি হয়ে যাবে যে তাদের মেয়ে কি করত। তখন আফজাল তাদেরকে জোর করে না। এরপর আফজালও সেখান থেকে বাইরে বেরিয়ে আসে, তবে সে এত সহজে হাল ছাড়বে না। তার এখন উদ্দেশ্য হলো এই কালো জগতের মুখোশটাকে বাইরে বের করতেই হবে। এর জন্য আফজালের এমন কাউকে প্রয়োজন যার ফ্যামিলির কারো না কারোর সঙ্গে এমনটা হয়েছিল। আফজাল তখন এরকমের একজন লোককে খুঁজে বের করতে শুরু করে। অনেক খোঁজাখুঁজি করার পর তারা একটা লোককে পেয়েও যায়, আর আমরা দেখি এটা অন্য কেউ নয়, ভীম নিজেই। ভীমের সঙ্গে ঠিক এমন একটা ঘটনা ঘটেছিল। এরপর আফজাল বেরিয়ে পড়ে ভীমের গ্রামের উদ্দেশ্যে। এদিকে আমরা ভীমকে দেখতে পাই যে কিনা রাজাপানের সঙ্গে দেখা করতে গিয়েছিল। রাজাপান তখন বলে, তোমার চাকরি হয়ে গেছে আমার বসের ফার্ম হাউজে। ওইখানে আগে যে মালিক ছিল সে বিদায় হয়ে গেছে, তার জায়গায় তুমি ডিউটি করবে। আমি ওইখানে কেয়ারটেকারকে বলে দিচ্ছি তুমি তাড়াতাড়ি গিয়ে ডিউটি শুরু করো। ভীম তখন বাসে করে যাত্রায় বেরিয়ে পড়ে। ওই একই বাসে আমরা আফজালকেও দেখতে পাই। এমনকি ভীম এসে আফজালের পাশেই বসে। যদিও তারা একই বাসে, কিন্তু তাদের গন্তব্য আলাদা। আবার কেউ কাউকে চিনতেও পারছে না। আফজাল যাচ্ছিল ভীমের খোঁজে, আর ভীম যাচ্ছিল কাজের খোঁজে। এরপর ভীম তার গন্তব্যে এসে হাজির হয়। অন্যদিকে আমরা আফজালকে দেখি যে কিনা ভীমের গ্রামে এসে উপস্থিত। আফজালকে এখানে সাহায্য করবে তারই একজন সাবস্ক্রাইবার। বন্ধুরা, আপনারাও তো আমাকে সাবস্ক্রাইব করে সাহায্য করতে পারেন। বলা তো যায় না, আমি হয়তো আপনার গ্রামে কোনো না কোনো সময় যেতে পারি, আর তখন আমাকে আপনি সাহায্য করলেন ঘুরিয়ে ঘুরিয়ে আপনার সুন্দর গ্রামটাকে দেখানোর জন্য। এর জন্য আপনি আপনার গ্রামের নামটা কমেন্ট করে যান। যাই হোক, ছেলেটার নাম হচ্ছে কান্তা। আফজাল আসা মাত্রই সে ভীমের ব্যাপারে তার কাছে জিজ্ঞাসাবাদ শুরু করে। সে বলে, স্যার, ভীমকে গ্রামে দেখেছি অনেক মাস আগে, মনে হয় সে এখন গ্রামে আর থাকে না, কিন্তু এখানে তার বাবা আছে। এরপর কান্তা আফজালকে নিয়ে তার বাবার সঙ্গে দেখা করায়। আফজাল তখন ভীমের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে আর বলে ভীমের সঙ্গে দেখা করতে চায়। ভীমের বাবা বলে, আমি আমার ছেলেকে দেখেছি বহুদিন আগে, ওই ঘটনাটা ঘটার পর সে বাসা থেকে বেরিয়ে গেছে। তখন আফজাল জিজ্ঞাসা করে তার নাতনির সঙ্গে কি হয়েছিল। সে বলতে শুরু করে, আর সিনেমাটা এখান থেকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। ভীম আসলে বিভিন্ন জায়গায় নাটক করে বেড়াতো, আর এই কারণে সে গ্রামে খুব ফেমাস হয়ে গিয়েছিল। তাদের পরিবারে কেউ শিক্ষিত ছিল না, শুধুমাত্র তার মেয়ে ছাড়া। এটাই হচ্ছে তার মেয়ে দিব্যা। দিব্যার কোনো একটা এক্সামের রেজাল্ট পাবলিশড হয়, এজন্য তারা
তারা খুবই আগ্রহের সঙ্গে সবাই ওয়েট করছিল। একটু পরে রেজাল্ট প্রকাশ পায় আর দিব্যা খুব ভালো নম্বর পায়। এইটা নিয়ে তাদের সবার মধ্যে খুশির বন্যা বয়ে যায়। ভীম গ্রামের সবাইকে মিষ্টি খাওয়ায় আর দিব্যাকে একটা চেইন উপহার দেয়। এর কয়েক মাস পরে ভীম তার মেয়ের জন্য ভালো একটা পাত্রের সন্ধান শুরু করে দেয়। কিন্তু দিব্যা তার বাবাকে বলে সে আরও লেখাপড়া করতে চায়, সে জীবনে ভালো একটা পজিশনে যেতে চায়। অনেক কথা বোঝানোর পর ভীম রাজি হয়ে যায় আর টাকা ধার দেনা করে তারা ভালো একটা কলেজে এডমিশন করিয়ে দেয়। সাথে কলেজের পাশে একটা গার্লস হোস্টেলের ব্যবস্থা করিয়ে দেয়। দিব্যা সপ্তাহে 5 দিন হোস্টেলে থাকতো আর 2 দিন বাড়িতে থাকতো। আর এভাবেই একটি বছর কেটে যায়। একদিন দিব্যা তাদের বাড়িতে একটা ছেলেকে নিয়ে আসে যার নাম কার্তিক। দিব্যার বাবা বুঝতে পারে তারা একে অপরকে ভালোবাসে। তখন দিব্যার বাবা তার সঙ্গে কথা বলে আর বুঝতে পারে ছেলেটা খুবই ভালো। এতটুকু সব ঠিকঠাকই ছিল। একদিন দিব্যা কান্না করতে করতে হোস্টেল থেকে বাসায় ফিরে আসে। তখন তার দাদা ভীমকে কল করে আর বলে দিব্যা হোস্টেল থেকে বাসায় ফিরে এসেছে আর খুব কান্না করছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। ভীম তার সকল কাজকর্ম ফেলে বাসায় চলে আসে। এসে মেয়েকে বলে কি হয়েছে আমাকে বল। মেয়েটি বলে বাবা আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। এরপর যা কিছু হয়েছিল দিব্যা সেগুলো বলতে শুরু করে। এরপর দেখা যায় দিব্যার জন্মদিন ছিল। তার বয়ফ্রেন্ড একটা কেক নিয়ে আসে এবং ছোটখাটো একটা অনুষ্ঠান করে। তখন দিব্যা বলে এখান থেকে চলে যাও, কেউ দেখে ফেলে সমস্যা হয়ে যাবে। কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে জোর করে একটা কিস করে সেখান থেকে চলে যায়। তবে এই ব্যাপারটা কেউ একজন ভিডিও করে রেখেছিল। পরদিন সকালে সে যখন হোস্টেলে যায় তখন সেখানকার দারোয়ান তাকে বলে একটু এদিকে আসো। দারোয়ান তখন ওই ভিডিওটা তাকে দেখায়। তখন সে বলে এবার আমি হোস্টেলে ওয়ার্ডেনকে সবকিছু বলে দেব, তবে একটা শর্ত আছে, তুমি যদি ওই চেনটা আমাকে দাও তাহলে আমি বলবো না। এরপর সে এক প্রকার জোরাজুরি করে চেনটা নিয়ে নেয়। কিন্তু তারপরও সে হোস্টেলের ওয়ার্ডেনকে সবকিছু বলে দেয়। আমরা দেখতে পাই হোস্টেলের ওয়ার্ডেন অন্য কেউ ছিল না, বরং সে ছিল ওই শান্তা। শান্তা দিব্যাকে ডেকে অনেক বকাঝকা করে। এরপর শুরু হয় আসল ব্ল্যাকমেইল। এরপর সন্ধ্যায় ওই রুমে একজন টিচারকে ডাক দেয় এবং সে সেখান থেকে বেরিয়ে যায়। এই ছোট্ট একটা বিষয় নিয়ে তারা দিব্যের সঙ্গে খুব খারাপ আচরণ শুরু করে দেয়। এরপর আবার শান্তা এসে বলে দেখো এটা খুবই নর্মাল, আমার কথা মতো ধান্দায় চলে আসো, তোমার ডিমান্ড খুব হাই হবে, রাতারাতি তোমাকে আমরা কোটিপতি বানিয়ে দেব। ভীম তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে কিছুই হবে না, বাবা আছি তো। এভাবে দিন পার হতে শুরু করে। দিব্যা বর্তমানে কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে। এদিকে তারা পুলিশের কাছেও যেতে পারছে না সম্মানের ভয়ে। এরপর একদিন দিব্যা তার বাবাকে বলে ফাইনাল এক্সাম চলে এসেছে, আমি এক্সামটা দিতে চাই। ভীম তখন বলে কোনো সমস্যা নেই, আমি তোমাকে সাথে করে নিয়ে যাব, আবার সাথে করে নিয়ে আসব। এখন চলো গিয়ে হল টিকিটটা নিয়ে আসি। এরপর তারা হল টিকিট আনার জন্য কলেজে যায়। টিকিট এনে বাসায় ফিরে ভীম তার সকল কাজ স্বাভাবিকভাবেই করছিল। কিন্তু এদিকে দিব্যা নিজে নিজে আত্মহত্যা করে বাসায় পড়েছিল। হল টিকিটের জন্য তারা যখন কলেজে গিয়েছিল ওইখানে দিব্যার সঙ্গে এমন কিছু একটা ঘটেছিল যেটা ভীম নিজেও জানে না। মেয়ের এই অবস্থা দেখে ভীমের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এই সব কিছু শোনার পর আফজালের চোখ থেকে কান্না গড়িয়ে পড়ে। কিন্তু ওই দিন কি হয়েছিল সেটা দাদু নিজেও জানে না। ন্যায় বিচারের জন্য তারা পুলিশের কাছেও গিয়েছিল, কিন্তু ন্যায় বিচার তারা পায়নি। এর কিছুদিন পর ভীমও তার বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। দাদু তখন আফজালকে রিকোয়েস্ট করে বলে আমাদের ন্যায় বিচার পাইয়ে দাও, আমার নাতনির সঙ্গে যারা এমনটা করেছে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনো। আফজাল বলে আমি নিজের সাধ্যমতো সম্পূর্ণ চেষ্টা করব। এরপর তারা গিয়ে একজন লয়ারের সঙ্গে দেখা করে। এই আইনজীবী মূলত দিব্যের কেসটা লড়েছিল। তখন সে বলে আমরা তো অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু এই কেসটার পেছনে অনেক বড় বড় নেতামন্ত্রীর হাত ছিল। যারা এই কাজটা করেছিল তারা খুবই পাওয়ারফুল। তারা পুলিশকে টাকা খাইয়ে কেসটাকে ধামাচাপা করে দেয়। আর সব থেকে আসল কথা হচ্ছে চাইলেও এখন আমরা তাদেরকে ধরতে পারবো না, একে একে তাদের সবাইকে কেউ মেরে দিচ্ছে। আফজাল তখন বুঝতে পারে এই কাজটা কে করতে পারে, কিন্তু সেইটা বুঝতে পারছে না ওই দিন দিব্যের সঙ্গে কি হয়েছিল, সাথে এইসবে আর কে কে জড়িত আছে। এর একমাত্র উত্তর পাওয়া যাবে দিব্যের বয়ফ্রেন্ড কার্তিকের কাছে। তাই পরবর্তী সিনে তারা কার্তিকের কাছে গিয়ে উপস্থিত হয়। আফজাল তাকে গিয়ে বলে শান্তা দারোয়ান সহ সবাইকে মেরেছে ভীম, আর এখন তার পরবর্তী টার্গেট হচ্ছে তুমি, তাই যা হয়েছিল সব আমাকে খুলে বলো। কার্তিক তখন বলে আমি জানি দিব্যের বাবা তাদের 3 জনকে মেরেছে, আর আমি এটাও জানি তার পরবর্তী টার্গেট আমি না, তার পরবর্তী টার্গেট হচ্ছে কলেজের প্রিন্সিপাল নাগার্জুন। এরপর কার্তিক বলতে শুরু করে ওই দিন টিকিট নেওয়ার জন্য কি হয়েছিল। যেহেতু ওই ঘটনার পর দিব্যা অনেকদিন ধরেই কলেজে আসেনি, তাই অ্যাবসেন্সের কারণে তাকে টিকিট দেওয়া হচ্ছিল না। বলছিল প্রিন্সিপালের কাছ থেকে রিকমেন্ডেশন নিয়ে আসতে হবে। দিব্যা তার বাবাকে বাইরে বসিয়ে প্রিন্সিপালের কাছে চলে যায়। এটাই হচ্ছে কলেজের প্রিন্সিপাল নাগার্জুন, যে আগেও আপনাদের সঙ্গে পরিচিত ছিল। এরপর নাগার্জুন তাকে অনেক বকাঝকা করে। তখন নাগার্জুন তাকে বলে তোমার ভিডিওটা আমার কাছে আছে, সবাইকে যদি দেখাই তাহলে তুমি শুধরাবে। দিব্যা তখন তাকে এমনটা করতে নিষেধ করে। এরপর প্রিন্সিপাল বলে ঠিক আছে, তাহলে আমার সঙ্গে ভেতরে চলো।
এরপর দিব্যা চলে যায়, কারণ এছাড়া আর কিছুই করার ছিল না। এখানে আমরা দেখতে পাই সে সবকিছু ভিডিও করে রাখছিল। আসলে সে এদের সবার চরিত্র সবার সামনে উন্মোচন করার জন্য মূলত এটা করেছিল। এরপর সে বাসায় চলে আসে। এরপর কার্তিক আফজালকে ওই ভিডিওটা সেন্ড করে। সে বলে, আমার ছোট্ট একটা ভুলের জন্য আজ এই অবস্থা। এর জন্য কার্তিক সঙ্গে সঙ্গে গিয়ে ভীমকে সবকিছু বলে দেয়। আর ভীম ওই দিন থেকে লেগে পড়ে তাদেরকে খতম করার জন্য। তখন আফজাল বলে, ওদেরকে তো মারতেই হতো, কিন্তু সবার সামনে ওদের মুখোশটা উন্মোচন করার দরকার ছিল। তখন আফজাল ইউটিউবে একটা ভিডিও পাবলিশ করে, যেটা ছিল নাগার্জুনের বিরুদ্ধে। সঙ্গে সঙ্গে ভিডিওটা ভাইরাল হয়ে যায়। এরপর ধীরে ধীরে নাগার্জুনের উপর প্রেশার আসতে শুরু করে। তাই সে কয়েকদিনের জন্য গা ঢাকা দিতে তার ফার্ম হাউসে চলে যায়। কিন্তু সে তো জানে না ওইখানে আগে থেকে তার জন্য জম অপেক্ষা করছিল। এরপর ভীম তাদের সবাইকে মারতে শুরু করে। যেই দিনটার জন্য সে এতদিন ধরে অপেক্ষা করছিল তাই সে সামলাতে পারছিল না। এরপর ফাইনালি সে নাগার্জুনের কাছে চলে আসে। কিন্তু নাগার্জুন এখানে তার কাছে জান ভিক্ষা চায়, কিন্তু ভীম কিছুতেই তার কথা শোনে না। আর ভীমেরও রিভেঞ্জ কমপ্লিট হয়ে যায়। এরপর ভীম তার গ্রামে ফিরে আসে। তখন আফজালের সঙ্গে ভীমের দেখা হয় আর বলে, আমি একজন ইউটিউবার, আপনার সঙ্গে যা কিছু হয়েছে তা তো শুনেছি, আপনি কি অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলতে চান? তখন সে কিছু বাচ্চাদেরকে দেখিয়ে বলে, আজকাল বাচ্চারা থেকে বৃদ্ধরা মোবাইল খুব বেশি ব্যবহার করে। তারা এমন কিছু করছে তা তারা নিজেরাও জানে না, তাই তাদেরকে ভালো মতো দেখে রাখুন। এভাবে দারুণ একটা ইনফরমেশনের মাধ্যমে মুভিটা এখানেই শেষ হয়ে যায়।